বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে বিগ ব্রেকিং যে নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার পদ থেকে পদত্যাগ করছেন। হ্যাঁ, এটাই সঠিক খবর। মাননীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার পদ থেকে অবসর গ্রহণ করছেন। তিনি তার পদ ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্ট থেকে। আর মাত্র 48 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে। কিন্তু কেন তিনি অবসর গ্রহণ করলেন, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, বিস্তারিত আমরা জানবো। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমকে যেটুকু জানিয়েছেন তার থেকে যেটুকু দেখা যাচ্ছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আগামীকাল 4ই মার্চ 2024 তারিখে সোমবার মাননীয় বিচারপতি তিনি তার বিচারপতির পদের লাস্ট দিন তিনি অতিবাহিত করবেন। আগামী সোমবার তার বিচারপতি হিসেবে শেষ দিন তিনি বিচার করবেন। তবে তিনি যেটুকু জানিয়েছেন যে গতকাল অর্থাৎ 4ই মার্চ তিনি কিন্তু তার আন্ডারে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তিনি আর কোনো রকমভাবে বিচার করবেন না, শুনানি করাবেন না। তিনি যেটুকু জানিয়েছেন তার কাছে এই মুহূর্তে যে সমস্ত মামলাগুলো লিস্টেড হয়েছিল সেই মামলাগুলো তিনি প্রধান বিচারপতির কাছে তিনি পাঠিয়ে দেবেন। অর্থাৎ তিনি আর লিস্টেড করবেন না, সমস্ত তার যে লিস্ট থাকে সেই লিস্ট থেকে তিনি লিস্ট আউট করে দেবেন। তো সেগুলো প্রধান বিচারপতির কাছে চলে যাবে। প্রধান বিচারপতি তারপর তার যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো অন্যান্য বেঞ্চে সেগুলোকে অ্যাসাইন করে দেবেন। তার আন্ডারে সমস্ত মামলাগুলো তিনি লিস্ট আউট করে দিয়ে আগামী মঙ্গলবার তিনি অবসর গ্রহণ করছেন এবং ওই দিনই মঙ্গলবারই তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে তিনি মৌখিকভাবে জানাবেন যে তিনি অবসর গ্রহণ করছেন এবং ওই দিনই রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। আর যখনই সেই পদত্যাগপত্রটা তিনি পোস্ট করে দেবেন তখন থেকেই, সেই সময় থেকেই তিনি এই বিচারপতির পদ থেকে আর থাকবেন না, বিচারপতি হিসেবে থাকবেন না। অর্থাৎ সেই পদ থেকে তিনি তখন থেকেই অবসর গ্রহণ করবেন। মঙ্গলবার পদত্যাগ করার পরপরই তিনি মিডিয়ার সামনে আসবেন এবং তিনি কি কারণে পদত্যাগ করছেন সমস্ত বিস্তারিত তিনি ওই দিনই মিডিয়ার সামনে মুখ খুলবেন, সমস্ত বিষয়ে তিনি প্রকাশ করবেন। তিনি সেই পূর্বের ধাঁচে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। মঙ্গলবার তিনি 1:30টার সময় হাইকোর্টের ওই প্রান্ত থেকেই কিন্তু সংবাদ মাধ্যমকে দুর্নীতির বিরুদ্ধে সমস্ত বক্তব্য, তার কি তো কথা বলার আছে সমস্ত বিষয়ে কিন্তু তিনি প্রেস কনফারেন্স করে তিনি জানাবেন। এখন একটা বিষয় যেটা না বললেই নয়, মাননীয় বিচারপতি তিনি দুর্নীতির বিরুদ্ধে যেভাবে এগিয়ে গেছেন, যেভাবে লড়াই করেছেন, যেভাবে অর্ডার দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ক্যান্ডিডেটকে, বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে যেভাবে তিনি ডেকে শুনানি করিয়েছেন, যখন যেটা প্রয়োজন যেভাবে শুনানি করেছেন, তাকে সেই হিসেবে তাকে অবশ্যই সাধুবাদ জানানো দরকার। আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত যে কোনো নিয়োগ প্রক্রিয়া, যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করুক যে কোনো দপ্তর হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন করব, বিভিন্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে একটি যদি প্রশ্ন করি যে 2017 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, 42,000 যে প্যানেল প্রকাশ হয়েছিল, সেখানে যারা নন ট্রেন্ড ছিল 32,000 যে প্যানেল প্রকাশ পেয়েছিল তাদের চাকরি তিনি বাতিল করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে এই 32,000 প্রাথমিক শিক্ষক সবাই কি পিছনের দরজা দিয়ে ঢুকেছিল বা দুর্নীতি করে চাকরি পেয়েছিল? দেখুন, একটা প্যানেলে যখন রিক্রুটমেন্ট হয় সেখানে দুর্নীতি থাকতে পারে, তবে 100% দুর্নীতি হয়েছে 32,000 সবাই অযোগ্য একথা কিন্তু কখনোই বলা যায় না। 32,000-এর মধ্যে হয়তো কিছুজন পিছনের দরজা দিয়ে ঢুকেছিল, কিছুজন হয়তো টাকা পয়সা দিয়ে ঢুকেছিল, কিন্তু সবাই কিন্তু একই রাস্তায় একই দরজায় ফেলে দেওয়া উচিত নয়, একই পাল্লায় ফেলে দেওয়া উচিত হয়নি। তিনি যদি এই জায়গাটাতে তিনি যদি আরো বিচার করে দেখতেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বেছে যে তদন্ত করে তাদেরকে বের করা হোক, বের করে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হোক, তাহলে কিন্তু তিনি গ্রহণযোগ্যতা আরো বেশি পেতেন। এখানে হয়তো বলবেন অনেকে যে 32,000 শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু না, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে। তবে তিনি দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অভিযোগ তুলেছেন, যেভাবে এগিয়ে এসছেন, যেভাবে ডিপ্রাইভ হওয়া ক্যান্ডিডেটদের যেভাবে তিনি সাহায্য করেছেন, তাকে অবশ্যই সাধুবাদ জানানো যায়। তবে তিনি বিচারপতির পদ থেকে এত তাড়াতাড়ি অবসর না নিলেই পারতেন। সেটা হয়তো দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তিনি আরো তথ্য বা আরো এই ধরনের অর্ডার তিনি আরো দিতে পারতেন। সেক্ষেত্রে অনেকেই আশাহত হয়েছেন তার এই পদত্যাগের কথা শুনে। কিন্তু কেন এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করছেন? যেটুকু শোনা যাচ্ছে যে তিনি এই বিচারপতির পদ থেকে পদত্যাগ করে হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করার তার একটা চিন্তা ভাবনা চলছে। হয়তো কোনো একটি রাজনৈতিক পার্টির সঙ্গে তিনি সংযুক্ত হবেন, ভোটে হয়তো দাঁড়াবেন মনে হচ্ছে।
রাজনীতির ময়দান থেকে হয়তো তিনি লড়াই করবেন, দুর্নীতির বিরুদ্ধে হয়তো লড়াই করবেন, এরকম একটা মানসিকতা নিয়ে তিনি কিন্তু মনে হচ্ছে বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন। তো যাই হোক, আমরা আরো পরিষ্কার হব মঙ্গলবার 1:30টার সময় তিনি প্রেস কনফারেন্স করলে, সেখান থেকে কিন্তু আমাদের আরো বিষয়গুলো পরিষ্কার হবে। তো আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে কি জানিয়েছেন, বিস্তারিত ডিটেলসটা আমরা শুনে নেব। তো চলুন শুনে নিই। বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল, সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই। তাই এই দুটো মূর্তি, যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই। এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি, এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। 7 তারিখে কিছু আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন, সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবসময় থাকুন।